তবে কি ধ্বংসের শুরু হয়ে গেল? রানী মহলের পাশেই পাহাড়, 3 দিক ঘেরা পাহাড়। এই পাহাড়গুলো আবার জঙ্গলে ঢাকা। সেই জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে পায়ে হাঁটা একটা সরু পথ। সেই সরু পথ ধরেই হয়তো যাতায়াত শয়তান তান্ত্রিক সিংহিয়ার। পথটি এমনভাবেই আছে যে বর্ষার সময় ওই পথেই পাহাড় বেয়ে জল নেমে আসে দুর্গের ভেতরের পরিখায়। আর তাই বর্ষাকালে অন্তঃপুরের মহিলারা সেই পাহাড়ি জলে তাদের স্নান সারে। শয়তান তান্ত্রিক হয়তো সেই পথটি দিয়েই রাজকুমারী রত্নাবতীর কাছে আসার চেষ্টা করে। রত্নাবতী ছিল অসম্ভব সুন্দরী। দেশ বিদেশ থেকে তার বিয়ের প্রস্তাব আসছিল। বাবাকে সিংহিয়ার কথা বলতে গিয়েও নিজের মধ্যেই চেপে রাখেন সেসব কথা, কারণ জানাজানি হয়ে গেলে নানান সমস্যা দেখা দিতে পারে। আসলে রাজকুমারী রত্নাবতীও কিছু তন্ত্রবিদ্যা জানতেন, আর এই তন্ত্রবিদ্যা বলেই তিনি কে তাকে কখন বশ করতে চাইছে সেটা বুঝে ফেলেন। রত্নাবতী ভাবলেন, শুধু শুধু তার শরীর পেতে উন্মাদ এই শয়তান তান্ত্রিককে তিনি যেন তেন প্রকারে এড়িয়ে যেতে পারবেন, অথবা নিজের তন্ত্রবিদ্যার সাহায্যে সবকিছু আটকাতে নিজেই সক্ষম হবেন। তাই তিনি চুপ করে থাকার সিদ্ধান্ত নেন। একদিন জৌহরি বাজারে রত্নাবতী দেখেন কামুক দৃষ্টি নিয়ে শয়তান তান্ত্রিক তার দিকেই তাকিয়ে আছে, যেন তেন প্রকারে তাকে সে বশ করবেই। এই রকমই ইচ্ছা যেন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তার। আসলে তান্ত্রিক ভেবেছিল রত্নাবতীকে নিয়ে তন্ত্র সাধনা করবে সে। যদি দুর্গ ভেদ করে ভেতরে আসার সম্ভব হতো, তাহলে হয়তো সে রত্নাবতীকে রানী মহল থেকে বের করে নিয়ে চলে যেতে পারত তার নিজের ডেরায়। কিন্তু সেটা পাচ্ছে না বলেই ক্ষিপ্ত হয়ে উঠছে সে। সেদিন সন্ধেবেলায় রত্নাবতী দাসীদের ছাড়াই একা একা ছাদে উঠেছিলেন সিংহিয়ার গতিবিধি লক্ষ্য করার জন্য। কিন্তু তেমন কিছুই তার চোখে পড়েনি। শুধু চোখে পড়েছে জঙ্গলের এক জায়গায় আগুন লেগেছে, আর সেই আগুন ক্রমশই উপরের দিকে উঠে যাচ্ছে। রাজকুমারী রত্নাবতীর এখন শুধুমাত্র একটাই ভাবনার বিষয়, আর সেটা হলো শয়তান তান্ত্রিককে কিভাবে পরাস্ত করে বাবার সম্মান রক্ষা করবেন। অনেকক্ষণ ধরে একা একা এইসব ভাবনা চিন্তা করতে করতে মাথাটা ঘুরে ওঠে রত্নাবতীর। আস্তে আস্তে সোনার রূপো দিয়ে তৈরি খিলানগুলোকে ধরে ধরে নিজের শয্যা কক্ষে নেমে যায় সে। রত্নাবতীর কক্ষের মুখেই আছে বিরাট একটা দরজা। দরজাটা খোলা রয়েছে। রত্নাবতী তাকিয়ে দেখে তার বিশাল কক্ষে 2 দাসী অঘোরে ঘুমোচ্ছে। রত্নাবতীর পিতা সেই সময় দেশে গেছে, কবে ফিরবেন সেটা কেউ জানে না। মাও তার কক্ষে বিশ্রাম করছেন। রত্নাবতীর ভাবনায় ঢুকে পড়ল আবার সেই সিংহিয়া। পিতা আসার আগেই কিছু একটা ব্যবস্থা তাকে করতেই হবে। এই যন্ত্রণা তার আর সহ্য হচ্ছে না। সোনা রূপো মণি মুক্ত দিয়ে কারুকার্য করা পর্দা ঠেলে নিজের বিছানার দিকে এগিয়ে যায় রত্নাবতী। বিশাল কক্ষে বিশাল এক পালঙ্ক। সেই পালঙ্কে টান টান করে চাদর পাতা আছে। নরম গদিতে নরম বালিশ মাথায় দিয়ে আজকাল ঠিকঠাক ঘুমোতে পারছে না রত্নাবতী। বারবার মনে হচ্ছে জানলার বাইরেই দাঁড়িয়ে আছে কুৎসিত দেখতে নারী মাংস লোভী সিংহিয়া, যে নাকি সারা দিন লাল ল্যাঙ্গটি পরে সারা গায়ে ছাই ভস্য মেখে রক্তচক্ষু নিয়ে ঘুরে বেড়ায়। এতদিন ধরে বহু রাজরাজরার প্রেম প্রস্তাব পেয়েছে রাজকুমারী রত্নাবতী, আর সেখানে এই শয়তান কুৎসিত তান্ত্রিকের ভয়াবহ ইশারা যেন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না তিনি। তাকে ভয় দেখাচ্ছে সিংহিয়া। রত্নাবতীর সব সময়ের দাসীরাও সবকিছু টের পেয়ে গেছে। কি কি ঘটছে সেটা তাদের চোখেও পড়েছে, আর সবকিছু জেনে তারাও হতবাক। দাসীবাদীরা নিজেদের মধ্যে আলোচনা করে যে সিংহিয়ার প্রচণ্ড সাহস বেড়েছে। না বাড়লে সে রাজকুমারী রত্নাবতীর দিকে হাত বাড়াত না। ওদের আলোচনা রত্নাবতীর কানে আসে মাঝে মধ্যে, আর যত এই সব কথা কানে আসে ততই অন্যমনস্ক হয়ে পড়ে রত্নাবতী। সব সময়ই যেন সিংহিয়ার ভয়ে সিঁটিয়ে থাকে সে। কয়েকদিন আগে কঠোর নিরাপত্তায় ঘেরা দুর্গের মধ্যের বাজারে হঠাৎ করেই সিংহিয়াকে দেখেছিল রত্নাবতী। কি করে সে দুর্গের ভেতরে ঢুকলো সেটা অজানা, তবে অনেকের মতে বাজার অঞ্চলে সবাই যেতে পারে, কিন্তু তাই বলে যে কারুর দুর্গে ঢোকার অনুমতি নেই। দাসীরা যে রত্নাবতীর মনের ভয় কমাবে, সিংহিয়াকে নিয়ে কোনো পরামর্শ দেবে, সেই সাহস তাদের মধ্যে নেই। কিন্তু দিন দিন রত্নাবতীর প্রতি সিংহিয়ার লালসা যেন বাড়তেই থাকে।
আর রত্নাবতীও ভয় শুকিয়ে যেতে থাকে। রাতের অন্ধকার আর দিনের আলোর মধ্যে ফারাক অনেকটাই। দিনের বেলাতে যেটাকে ভয় লাগে না, রাতের অন্ধকারে হয়তো কখনো কখনো সেটা হয়ে ওঠে ভয়াবহ। একদিন রত্নাবতীর এক দাসী এসে তাকে বলল যে দুর্গের বাজারের মধ্যেই একটা দারুণ মেলা বসেছে, আর সেই মেলায় বাইরের রাজ্য থেকে অনেকেই এসে তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছে। হার, চুড়ি, দুল, নানা ধরনের সাজের জিনিস কি নেই সেখানে, সবকিছু বিক্রি হচ্ছে সেই মেলায়। এছাড়াও মেলায় নতুন নতুন নানা ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। দাসীর কাছ থেকে মেলার গল্প শোনার পর রাজকুমারীর সেই মেলায় যাওয়ার ইচ্ছে হল। একসময় এই বাজারে ছিল তার নিত্য যাতায়াত, কিন্তু শয়তান তান্ত্রিকের ভয় আজকাল আর যাওয়াই হয় না। মেলা দেখতে যাওয়া না যাওয়ার দোটানায় পড়ে যায় রত্নাবতী। তারপর সে ঠিক করে দিনের বেলায় দাস দাসীদের সঙ্গে গেলে সে তান্ত্রিকের ভয় জয় করতে পারবে। অনেক দিন সখীদের সঙ্গে করে বেড়ানো হয়নি তার। মেলায় গেলে সবাই মিলে খুব মজা করতে পারবে। আর সে যাবে পালকি করে। পালকি করে গেলে সিংহিয়ার চোখে পড়বে না সে। এছাড়াও চারিদিকে অনেক লোকজন আছে, তাদের সামনে সিংহিয়া তার কোনো ক্ষতি করতে পারবে না। এইসব ৭-৫ ভেবে শেষ অবধি মেলা দেখতে যাবার ইচ্ছা পোষণ করল রাজকুমারী রত্নাবতী। আসলে রাজা রাজ্যের বাইরে গেছে অন্য একজনের উপর শাসনভার দিয়ে, তাই এখন তার সম্মানের কথা ভেবে রত্নাবতীকে প্রচণ্ড সংযমী থাকতে হচ্ছে। এদিক ওদিক কোনো কথা ছড়ালে বদনাম হয়ে যাবে ভানগড়ের। তবে সে তো পালকিতে যাবে, পালকিতে গেলে ওই ভয়ঙ্কর তান্ত্রিক কোনো ক্ষতি করতে পারবে না। যদি কোনোভাবে ওই তান্ত্রিক সামনে এসে পড়ে, তাহলে রত্নাবতী তার রক্ষীদের তাকে বন্দি করার আদেশ দেবেন। যাই হোক, রত্নাবতীর মেলায় যাওয়ার কথা শুনে খুব খুশি হয় তার দাসীরা। বহুদিন পর তারাও রত্নাবতীর সঙ্গে মেলা দেখতে যাওয়ার সুযোগ পাবে। রাজকুমারী রত্নাবতী ছিলেন খুব বুদ্ধিমতী। তিনি মনে মনে ভেবে নিয়েছিলেন, তান্ত্রিক যদি তাকে কোনোভাবে বশীকরণ করতে চায়, সেও তার অল্প জানা তন্ত্রবিদ্যা দিয়ে সেই বশীকরণ রোধ করতে সক্ষম হবেন। কাঁটা দিয়ে কাঁটা তুলবেন তিনি। ভয়ঙ্কর তান্ত্রিকের হাতে কোনো মতেই নিজেকে সমর্পণ করবেন না রাজকুমারী রত্নাবতী। জীবন থাকতে বাবা মা সহ ভানগড়ের মান সম্মান নষ্ট হতে কিছুতেই দেবেন না সে। সামান্য একজন তান্ত্রিকের ভয়ে অন্দরমহলে কিছুতেই বন্দী হয়ে থাকবে না রত্নাবতী। ভয়ঙ্কর শয়তান তান্ত্রিকের অভিসন্ধি কিছুতেই পূরণ হতে দেবে না সে। তার হাত থেকে নিষ্কৃতি তাকে পেতেই হবে, আর তার জন্য একটা শেষ চেষ্টা করতেই হবে তাকে। ভয়ঙ্কর শয়তান সিংহিয়াকে বিনাশ করবেই করবে সে, শপথ নিল রত্নাবতী। জৌহরি বাজারে জমজমাট মেলায় এসে উপস্থিত হল রাজকুমারী রত্নাবতী। দাস দাসীদের সঙ্গে নিয়ে সখী পরিবেষ্টিত হয়ে মেলায় এ দোকান থেকে সে দোকানে ঘুরে বেড়াতে লাগলেন তিনি। চারদিক দেখে মনে হচ্ছে ভানগড়ের সব মহিলারাই আজ উপস্থিত হয়েছে মেলা দেখতে। রত্নাবতীর পালকি দাঁড়ানোর সাথে সাথেই চারপাশটা খালি হয়ে যায়। যতই হোক, ভানগড়ের রাজকুমারী তো সাধারণ মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখবেই। পালকি থেকে নেমেই চারিদিকে চোখ বুলিয়ে নিয়েছেন রত্নাবতী। না, ধারে কাছে ওই শয়তান তান্ত্রিককে দেখা যাচ্ছে না। মনে মনে বেশ খুশি হল রত্নাবতী। চারিদিকে হাজারো পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। দেখে চোখে যেন ধাঁধা লেগে যাচ্ছে। রং বেরঙের চুড়ি থেকে প্রসাধনের সামগ্রী, সুগন্ধি তেল, আতর, প্রায় সবকিছুই মজুদ আছে মেলায়। সুগন্ধির প্রতি একটা ভালোবাসা ছিল রত্নাবতীর, তাই সে ভাবল প্রথমেই যাবে আতরের দোকানে। প্রথমেই কয়েকটি আতর কিনবে সে। যেমন ভাবা তেমনি কাজ। আতরের দোকানের দিকে পা বাড়ালো রত্নাবতী, কিন্তু এগোতে গিয়েই কয়েক হাত পিছিয়ে এলো, কারণ সামনে দাঁড়িয়ে আছে শয়তান তান্ত্রিক সিংহিয়া। এত লোকজনের মধ্যে তার কুৎসিত রূপটাকে সম্বল করে ঠিক চলে এসেছে। সিংহিয়াকে দেখে ভয় পাবেন না রত্নাবতী, এটা তিনি মনে মনেই ভেবে নিয়েছেন। আবার সামনের দিকে তাকায় রত্নাবতী। শয়তানটাকে আর দেখা যাচ্ছে না। হঠাৎ যেমন হাওয়াতে ভর করে সামনে এসেছিল, ঠিক তেমনই যেন হাওয়াতে ভর করেই উধাও হয়ে গেছে সে। রত্নাবতী ভাবে হয়তো চোখের ভুল। এত লোকের মাঝখানে সে আসবে কোথা থেকে? মনের থেকে সব দ্বিধা এক লহমায় ঝেড়ে ফেলে রত্নাবতী আতর দেখায় মন দেয়।
একটা একটা করে আতরের শিশি খুলে খুলে তার গন্ধ নিতে থাকে রত্নাবতী। হঠাৎ করেই সেই আতরের দোকানে এসে হাজির হয় সিংহিয়া। একটা আতরের শিশি তুলে নেয় হাতে, তারপর সেটা রত্নাবতীর দিকে এগিয়ে নিয়ে বলে, এই শিশির মধ্যে যে আতরটা আছে তার গন্ধ খুব ভালো, এইটা তুমি নাও। শয়তান তান্ত্রিকের কথায় ছিটকে সরে আসে রত্নাবতী। একটা নোংরা শয়তান লোক কি করে সকলের সামনে এসে তাকে আতরের শিশিটা নিতে বলে, এটা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না রত্নাবতী। আতরের শিশিটা ছুঁয়েও দেখেন না তিনি। সিংহিয়াকে দেখে রত্নাবতীর সখীরা এবং দাসীরা ভয়ে সিঁটিয়ে যায়, কিন্তু ভয় পায় না রত্নাবতী। সে জানে যত ভয় সে সিঁটিয়ে যাবে ততই সিংহিয়া তাকে ভয় দেখাতে থাকবে। হঠাৎ করেই রত্নাবতী দেখে তার চারপাশ সম্পূর্ণ খালি হয়ে গেছে। হঠাৎ করেই কোথায় পালিয়ে গেল সবাই। ভাবতে বসে রত্নাবতী, শয়তান তান্ত্রিক কি কোনো কালো জাদু বলে রত্নাবতীর চারপাশ থেকে তার সখীদের আর দাসীদের সরিয়ে দিল? শুধু সখীরা বা দাসীরা নয়, সিংহিয়াকেও দেখা যাচ্ছে না কোথাও। মেলা ছেড়ে সবাই জঙ্গলের দিকে পালিয়েছে। এক জায়গায় ঠাঁয়ে দাঁড়িয়ে থাকে রত্নাবতী। হঠাৎ করে যেমন সবাই উধাও হয়ে গিয়েছিল, ঠিক তেমন করেই একে একে সবাই ফিরে আসে। সিংহিয়াকে সায়স্তা করতে দৃঢ় প্রতিজ্ঞ রত্নাবতী এই হঠাৎ করে রহস্যময়ভাবে উধাও হয়ে যাওয়ার কারণ কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করে না। হঠাৎ করেই রত্নাবতীর চোখে পড়ে তাঁরই একজন দাসী একটা আতরের শিশি নিয়ে দোকানির হাতে দিচ্ছে। দাসীর কথা কানে আসে রত্নাবতীর। সেই দাসী বলছে, এই শিশিটা যে করেই হোক রাজকুমারীকে দিও। এটা যদি রাজকুমারীকে না দাও তাহলে তান্ত্রিক সিংহিয়া বলেছে সবাইকে মন্ত্র বলে ধ্বংস করে দেবে। দাসীর সব কথা যে রত্নাবতী শুনতে পেয়েছে সেটা সে দাসীকে বুঝতে দেয় না। দোকানি যখন তাকে আতরের শিশিটা দিল তখন সে হাত বাড়িয়ে শিশিটা নিল, কিন্তু শিশির মুখটা তখনই খুলল না। রত্নাবতী জানে যে এই শিশির মধ্যে যেটা আছে সেটা যতক্ষণ সে স্পর্শ করবে না ততক্ষণ তার কোনো ক্ষতি হবে না। শিশির তরল গায়ে লাগলে তবেই তাকে বশ করতে পারবে তান্ত্রিক সিংহিয়া। তারই দাসী যে তার সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করবে সেটা ভেবে খুব খারাপ লাগে রত্নাবতীর, কিন্তু তবুও সে সেই বিশ্বাসঘাতক দাসীকে কিছুই বুঝতে দেয় না। এরপর সবাই একে একে পালকিগুলোতে ওঠে। রাজকুমারী রত্নাবতীও হেঁটে গিয়ে পালকিতে উঠে বসেন। আজ তিনি পালকির জানলার ধারে বসবেন, মাথাটাও ঘুঙ্গার দিয়ে না ঢেকে খোলা রাখবেন বলে মনস্থির করেন। হঠাৎ করেই পেছন থেকে শুনতে পায় কে যেন বলছে, সাবধান রাজকুমারী, পেছনে সিংহিয়া আসছে। সিংহিয়ার দেওয়া আতরের শিশিটা হাতে নেওয়ার পর যে সিংহিয়া তাকে অনুসরণ করবে সেটা রত্নাবতী বুঝেছিল। শয়তান তান্ত্রিককে পেছনে পেছনে আসতে দেখে রাজকুমারী রত্নাবতী পালকি বাহকদের ধীরে ধীরে পালকিটাকে নিয়ে যেতে বলল। জানালা দিয়ে আর চোখে পেছনের দিকে তাকালো রত্নাবতী। যা ভেবেছিল ঠিক তাই ঘটেছে। শয়তান কামুক তান্ত্রিক পালকির পেছনে পেছনে দৌড়তে দৌড়তে আসছে। তার মুখ দেখে মনে হচ্ছে এখনই সে রত্নাবতীকে ছিঁড়ে খাবে। হাত বাড়িয়ে যেন রত্নাবতীর নরম শরীর স্পর্শ করতে চাইছে। মনে মনে প্রস্তুত হচ্ছে রত্নাবতী। শয়তানের চালেই শয়তানকে মাত দিতে হবে। একটুও ভয় করছে না তার। আজকে জয়ী তাকে হতেই হবে। শেষ করবে শয়তান তান্ত্রিকের সমস্ত রকম চাল। রত্নাবতী শুনতে পায় শয়তানটা জোরে জোরে বলছে আতরের শিশিটা খোলার কথা। বলছে, ওটা মেখে আমার কাছে চলে এসো। আরও বলছে, আমি তোমাকে চাই, তুমি আমাকে সব দিয়ে গ্রহণ করো। বলতে বলতে পালকির একদম কাছে চলে আসে সেই ভয়ানক তান্ত্রিক সিংহিয়া। হঠাৎ করেই সিংহিয়ার চোখে পড়ে যে রত্নাবতী আতরের শিশিটা খুলছে। সেটা দেখে নিজের মনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শয়তানটা। আতরের গন্ধ নাকে গেলেই রাজকুমারী রত্নাবতী তার হয়ে যাবে। শয়তান তান্ত্রিকের সব আশা এতদিনে পূর্ণ হবে। কিন্তু হঠাৎ করেই রত্নাবতী শিশির ঢাকনাটা খুলে ছুঁড়ে ফেলল একটি বড় পাথরের উপর, আর সাথে সাথেই পাথরটা আকৃষ্ট হলো সেই শয়তান তান্ত্রিক সিংহিয়ার প্রতি। শয়তানটা বুঝতে পারে রত্নাবতী প্রচণ্ড চালাক, আর সেই কারণেই সে আতরের শিশিটা ছুঁড়ে মেরেছে বড় পাথরের দিকে। পাথরটা গড়াতে গড়াতে সিংহিয়ার দিকে এগিয়ে আসে। শয়তান তান্ত্রিক বুঝতে পারে তার জীবনের শেষ সময় উপস্থিত। পাথরটা আর কিছুক্ষণের মধ্যেই তাকে পিষে মেরে দেবে। ভাবতে ভাবতেই পাথরটা তার একদম কাছে চলে আসে।
মরার কয়েক মুহূর্ত আগে রত্নাবতীকে উদ্দেশ্য করে অভিশাপ দেয়, যেভাবে তাকে বিনা দোষে এইভাবে মারা হলো ঠিক তেমনি দুর্গের সবাই এইভাবেই বিনা দোষে মারা যাবে। কোনো প্রাণ থাকবে না দুর্গের ভেতর, ধ্বংস হয়ে যাবে সবকিছু। এরপর সেই পাথরে পিষ্ট হয়ে মারা যায় শয়তান তান্ত্রিক সিংঘিয়া। কিন্তু কয়েকদিনের মধ্যেই সিংঘিয়ার সমস্ত অভিশাপ মিলে যায়। দুর্গ হঠাৎ করেই ধ্বংস হয়ে যায়, আর দুর্গের ভেতরে থাকা সমস্ত মানুষজন বেঘোরে মারা যায়। আর সেই থেকে আজ অবধি ভানগড় দুর্গ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কোনো এক অজানা কারণে সেখানে আর কেউই থাকতে চায় না। অত বড় জনবসতি এক রাতের মধ্যেই শেষ হয়ে যাবার পর আর কোনো জনবসতি সেখানে গড়ে ওঠেনি। আজও নাকি সেই দুর্গের ভেতর ঘুরে বেড়ায় সেই শয়তান তান্ত্রিক। রত্নাবতীর আত্মা আজও মুক্তি পায়নি। এখনও নাকি দুর্গের ভেতরে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। একবার সেই দুর্গের মধ্যে পা রাখলেই নাকি বিদেহী আত্মাদের অস্তিত্ব টের পাওয়া যায়। সত্যি কি ভানগড় দুর্গে অশরীরীরা বসবাস করে, নাকি সবটাই কি ব্যবসায়িক কৌশল? বিশ্বের যে সেরা 10টি ভৌতিক জায়গা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভানগড় দুর্গ। এই দুর্গকে ঘিরে যে অভিশাপের কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে সেগুলো আদৌ কতটা সত্যি সেটা জানা এখনো সম্ভব হয়নি। কিন্তু এই অসম্ভব সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা ভানগড় দুর্গটি কেন পরিত্যক্ত হয়েছিল সেই ব্যাপারে ইতিহাস কিন্তু অন্য গল্প বলে। 1720 সালে জয়পুর রাজ দ্বিতীয় জয়সিং এই ভানগড় দুর্গ আক্রমণ করেছিলেন। শুধু একবার নয়, তিনি একাধিকবার এই দুর্গ আক্রমণ করেছিলেন। এই দুর্গ আক্রমণের ফলে মারা গিয়েছিল বহু মানুষ যারা ভানগড় দুর্গে বসবাস করত। আবার অনেকের মতে 1783 খ্রিস্টাব্দে এই ভানগড়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আর এই দুর্ভিক্ষের ফলেই প্রাণ হারিয়েছিল দুর্গের বহু বাসিন্দা। আর যারা কোনো রকমে বেঁচে ছিল তারা এই ভানগড় দুর্গ থেকে পালিয়ে গিয়েছিল। 1573 সালে ভগবন্ত দাসের হাত ধরে তৈরি হওয়া ভানগড় দুর্গের ক্ষয় শুরু হয় 1630 সালে ছত্র সিংয়ের শাসনকালের সময় থেকেই। আর 1783 সালের দুর্ভিক্ষে এই ভানগড় নগরী পরিত্যক্ত হয়ে যায়। অর্ধ শতকের মধ্যেই পতন হয় ভানগড় দুর্গের। আর এরপরই দুর্গকে ঘিরে গড়ে ওঠে একের পর এক মিথ। রহস্য দানা বাঁধে ভানগড় দুর্গের আনাচে কানাচে। স্থানীয়রা মনে করেন যে একসময়ে ভানগড় ছিল একটি সমৃদ্ধ নগর, কিন্তু একজন অসৎ তান্ত্রিকের জন্য এই সুন্দর নগরীর বিনাশ ঘটে। তারা আরও মনে করেন রত্নাবতীর যেদিন পরবর্তী জন্ম হবে সেই জন্মে রত্নাবতী যেদিন এই ভানগড় দুর্গে প্রবেশ করবেন সেদিন ভানগড় দুর্গের সমস্ত আত্মারা মুক্তি লাভ করবে। পরজন্ম নিয়ে রত্নাবতী সেই জঘন্য তান্ত্রিক সিংঘিয়ার মুখোমুখি হবেন, যে নাকি আজও দুর্গের ভেতর সশরীরে ঘুরে বেড়ায়। তাকে বিনাশ করবেন রত্নাবতী, আর এই বিনাশের সাথে সাথেই সমস্ত অভিশাপ মুক্ত হবে ভানগড় দুর্গ। তবে ভানগড় দুর্গে রাতের অন্ধকারে কাদের হাহাকার শোনা যায়? কারা দীর্ঘশ্বাস বুকে নিয়ে হেঁটে বেড়ায় সারা রাত? কাদের আর্তচিৎকারে রাত পাখিরা উড়ে যেতে বাধ্য হয়? স্থানীয় অধিবাসীরা কাদের হাড়হিম করা আওয়াজ অথবা নারীর আর্তচিৎকার শোনেন? সেই আর্তচিৎকারে জল হয়ে যায় বুকের রক্ত। তবে কি স্থানীয়রা মিথ্যা কথা বলেন? তাহলে সবটাই কি গুজব? বোধহয় না, কিছু তো একটা আছে এই ভানগড় দুর্গে। সেটা কি? প্যারানর্মাল গবেষকদের মতে কোনো জায়গা বা বাড়ি অনেক দিন খালি পড়ে থাকলে সেখানে বাসা বাঁধে নেগেটিভ এনার্জি। যে নেগেটিভ এনার্জিগুলো সহজে সেই ফাঁকা জায়গা ছাড়তে চায় না। আর এক্ষেত্রে ভানগড় দুর্গ কয়েক শতক ধরে এইভাবেই ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। আর সেই কারণেই এই ভানগড় দুর্গে নেগেটিভ অস্তিত্ব আছেই আছে। তবে বিজ্ঞান কিন্তু ভূত বিশ্বাস করে না। তারা সর্বক্ষণ প্রমাণ করতে চায় ভূত বলে কিচ্ছু নেই, কিন্তু তবুও প্যারানর্মাল গবেষকরা ভূত নিয়ে গবেষণা করে ভূতের অস্তিত্ব প্রমাণ করার জন্য। জয়পুর সার্কেলের পুরাতত্ত্ব বিভাগের সুপারিনটেন্ডেন্ট কুমার স্বর্ণকার তার একটি সাক্ষাৎকারে ভানগড় দুর্গে অশরীরী উপস্থিতি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে পৃথিবীতে বহু পরিত্যক্ত দুর্গ রয়েছে, আর সেই সব দুর্গে রাত্রিবেলা যদি কোনো সাধারণ মানুষজন যান তবে তাদের ভৌতিক অনুভূতি হবেই হবে। এই ভানগড় দুর্গ রাত্রিবেলা পাহারা দেন প্রহরীরা।
তাদের চোখে নাকি কোনো দিন কোনো অতিপ্রাকৃতিক ঘটনার দৃশ্যাবলী পড়েনি। তবে ভানগড় দুর্গ রাত্রিবেলায় সত্যিই ভয়ঙ্কর বিপজ্জনক। যেহেতু দুর্গটির অবস্থান সারিস্কা ব্যাঘ্র প্রকল্পের খুবই কাছে, সেহেতু এখানে রাতের অন্ধকারে বন্যজন্তুর ভয় আছে প্রবল। রাত্রিবেলায় এই দুর্গে হানা দিতে পারে প্যান্থার, হায়না, শিয়াল, এমনকি বাঘও। আর রাত্রিবেলা শিয়াল, হায়না সহ অন্যান্য পশুরা যখন একসাথে ডেকে ওঠে, তখন সেই সমবেত কোরাসকে ভুতুড়ে আওয়াজ বলে মনে হওয়াটাই স্বাভাবিক। আর রাত্রিবেলা এই দুর্গে প্রবেশ করতে না দেওয়ার কারণ হচ্ছে এই দুর্গে কোনো ইলেকট্রিসিটির প্রবেশ আজও ঘটেনি। ফলে রাত্রিবেলা দুর্গের ভেতর নিকষ কালো অন্ধকারে ছেয়ে থাকে। এছাড়াও দুর্গের মধ্যে জন্ম নিয়েছে বট গাছেরা। তাদের ঝুড়ি এদিক ওদিক দিয়ে নেমে এসেছে। আর এই ঝুড়ি বেষ্টিত বটগাছগুলো দিনের বেলাতেও যেন অন্ধকার করে রেখেছে দুর্গের ভেতরটাকে। আর রাতের অন্ধকারে এখানে ঢুকলে যে কোনোভাবে দুর্ঘটনা ঘটতেই পারে। তবে কুমারবাবু স্বীকার করেছেন যে এই দুর্গে বেশ কিছু মৃত্যু ঘটেছে। তবে সেই মৃত্যু ঘটেছে দুর্গের ভাঙাচোরা অংশে প্রবেশ করার জন্যই। দুর্গের ভাঙাচোরা অংশে প্রবেশ করার ফলে হয় আলগা বোল্ডার গড়িয়ে এসে ধাক্কা দিয়েছে, অথবা পা পিছলে ওপর থেকে বেকায়দাভাবে নিচে পড়ে গেছে। তবে কোনোটাই ভুতুড়ে নয় বা ভূতের আক্রমণ হয়নি। ভানগড় দুর্গে ঢোকার একটু পরেই আছে একটা জলাধার। স্থানীয় ভাষায় সেটাকে বলা হয় বাউলি। অনেকেই নাকি এই বাউলির আশেপাশে নুপুরের ছুমছুম শব্দ শুনতে পেয়েছেন। এই শব্দ নাকি দিনের বেলাতেও পাওয়া যায়। তবে দলবদ্ধ অবস্থায় এই জায়গায় ঘোরাফেরা করলে সে আওয়াজ কানে পৌঁছায় না। এই আওয়াজ শোনা যায় তখনই যখন কেউ একা থাকে। আবার দুর্গে অবস্থিত নাচমহল থেকেও অনেকে ঘুঙুরের আওয়াজ পান। তবে এই বিষয়ে বিজ্ঞানমনস্ক অনেকেই অনেক ধরনের মত পোষণ করেছেন। কেউ বলেছেন ভানগড়ের পরিত্যক্ত নগরীতে প্রচুর পরিমাণে আরশোলা বা বাদুড় বাসা করেছে। যে শব্দগুলো সাধারণ মানুষ ভুতুরে শব্দ বলে মনে করে, সেগুলো আর কিছুই নয়। সেই শব্দগুলো আরশোলা আর বাদুড়ের নড়াচড়া করার শব্দ, যেগুলো দেওয়ালে ধাক্কা খেয়ে নুপুরের ধ্বনির মতো আওয়াজ হয়। আবার কেউ কেউ বলেছেন রত্নাবতী মহলের নিচ দিয়ে যে জলপ্রপাত বয়ে গিয়েছে, সেই জলপ্রপাতের জলস্রোত নাকি বিভিন্ন ধরনের ভৌতিক হাওয়া ও শব্দের উৎপত্তির কারণ। যে সমস্ত প্যারানর্মাল ইনভেস্টিগেটররা ভানগড় দুর্গে গিয়েছিলেন, তাদের ক্যামেরায় অদ্ভুত অদ্ভুত ধরনের ছবি ধরা পড়েছে, কিন্তু তারা কেউই এগুলো ভূতের ছবি বলে দাবি করেননি। তারা সেই ছবিগুলো নিয়ে এখনও গবেষণা করছেন। প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি ভানগড় দুর্গে প্রবেশ করে এক রাত তার দলবল নিয়ে কাটিয়েছিলেন, কিন্তু ফিরে এসে তিনি নাকি ভানগড় দুর্গের ভৌতিক অস্তিত্ব নাকচ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ভানগড় দুর্গে কিছু নেতিবাচক জিনিস থাকলেও সেখানে ভূতের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এত কিছু শোনার পরে আজও অনেকের মনে অনেক প্রশ্ন দানা বেঁধেছে। দুর্গে পাহারারত প্রহরীরা সত্যি কি কোনোদিন কোনো কিছু উপলব্ধি করেনি? হয়তো তারা অনেক কিছুই দেখেছে এবং শুনেছে, কিন্তু তবুও তারা না জানার ভান করে। 1383 সাল থেকে ভানগড় দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দুর্গ থেকে কয়েক মাইল দূরে অবস্থিত যে গ্রামটি আছে, সেই গ্রামটি আগে দুর্গের কাছেই অবস্থিত ছিল। কিন্তু সেই গ্রামের অধিবাসীরা তাহলে কিসের ভয় দুর্গের কাছ থেকে আস্ত একটা গ্রামকে উঠিয়ে নিয়ে গেল? দুর্গের কাছে যে গ্রামটি অবস্থিত ছিল, সেই গ্রামটিতে যে সমস্ত বাড়িগুলো আছে, সেই সমস্ত বাড়িগুলোর ছাদ ঢালাই করা যায় না কেন? ঢালাই করলেই ছাদগুলো কেন ভেঙে পড়ে? তার ব্যাখ্যা কিন্তু কারোর কাছে নেই। তাছাড়াও রাজস্থান ট্যুরিজমের সরকারি ওয়েবসাইটে লেখা আছে, ভারতের সবচেয়ে ভুতুরে স্থানগুলির মধ্যে অন্যতম বলে গণ্য করা হয় অভিশপ্ত ভানগড় দুর্গকে। তবে কি বিজ্ঞানকে ছাপিয়ে জয় হলো ভূত বিশ্বাসীদের? সরকারও কি মেনে নিল ভানগড় দুর্গ সত্যি ভুতুরে এবং অভিশপ্ত? শোনাবো পরের পর্বে।